প্রশ্ন বিক্রি হবে এবং মিনিমাম 500-700 কোটি টাকা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে যে বিধানসভার ভোট তার আগে তৃণমূল কংগ্রেস তুলবে এবং যোগ্যদের একটা বড় অংশ বাতিল হবে। মেধাযুক্ত যারা আশা করছেন চাকরি পাবেন তারাও পাবেন না, তারা তো প্রশ্ন জানতে পারবেন না। উনি এগুলো জানেন তো, উনি তো এতদিন ধরে এগুলো করেছেন। তৃণমূল কংগ্রেসের মধ্য থেকে এই র্যাকেটটা তো উনিই চালাতেন, ফলে উনি বিস্তারিত জানেন যে কারা কিভাবে প্রশ্নপত্র বিক্রি করে, কারা সেগুলো কেনে, তার রেট কত হয়, কিভাবে কি হয়, এই পুরো যে সার্কেলটা উনি এত জানেন। আমরা মনে করি যে এই তদন্তের স্বার্থে যে সমস্ত যোগ্য বৈধ চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকা যারা ধর্ণা দিচ্ছেন, আন্দোলনের পথে আছেন, আমরা প্রত্যেকে চাই তারা ধর্ণা না দিন, তারা প্রত্যেকে যোগ্য, আমরা বিশ্বাস করি তারা যোগ্য, তাদের নিয়োগ বৈধ, এবং তাদের এই সমস্যা দ্রুত নিষ্পত্তির স্বার্থে যে এত ঘটনা জানে, এত বিষয় সম্পর্কে যার জ্ঞান আছে, তাকে কেন সিবিআই কাস্টডিতে নিয়ে ইন্টারোগেট করছে না? শুভেন্দু অধিকারীকে ইমিডিয়েটলি কাস্টডিতে নিয়ে ইন্টারোগেট করা হোক। আমি আমার শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, যে স্যার ম্যাডামরা আছেন, যারা ধর্ণা দিচ্ছেন, যাদের নিয়োগ বৈধ, যারা যোগ্য, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা আন্দোলন করুন এই মর্মে যে শুভেন্দু অধিকারী যখন সংবাদ মাধ্যমের সামনে এত তথ্য পরিবেশনা করছেন, শুভেন্দু অধিকারীকে অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব সিবিআই কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন। আপনাদের আন্দোলনে আমরা সামিল হব, আমি ব্যক্তিগতভাবে সামিল হব। আমি হয়তো কেউই নই, তৃণমূল কংগ্রেসের ক্ষুদ্র তুচ্ছ নগণ্য স্তরের একজন প্রান্তিক কর্মী, কিন্তু মানুষ হিসাবে আমি সামিল হব, একজন ছাত্র হিসাবে আমি সামিল হব, এবং সমাজ আপনাদের সাথে থাকবে। এই কথাগুলো হাওয়ায় বলার নয়। যদি আপনার কাছে তথ্য পরিসংখ্যান থাকে, রাজ্যের আপনি মাননীয় বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রীর পরে বিরোধী দলনেতার পদটিকে বলা হয় ছায়া মুখ্যমন্ত্রী, শ্যাডো সিএম। প্রায় একটি ক্যাবিনেট মিনিস্টারের যা গুরুত্ব, বিরোধী দলনেতা তাই সেই গুরুত্ব পায়। জেড প্লাস ক্যাটাগরির কেন্দ্রীয় সিকিউরিটি পান উনি, ওনার কিসের ভয়? সিবিআই এর কাছে যান, মুখবন্ধ খামে আইন আছে, প্রভিশন রয়েছে আইনে। সিবিআই এর কাছে গিয়ে কেন এই বিস্তারিত তথ্য জানাচ্ছেন না? সিবিআই এর উচিত ইমিডিয়েটলি যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য হতে পারেন, শুভেন্দু অধিকারী হতে পারেন, ফিরদৌস শামীম হতে পারেন, আইনজীবী হোক বা রাজনৈতিক নেতা, যারা এই ধরনের কোনো মন্তব্য করবে এরকম একটি স্পর্শকাতর বিষয় নিয়ে, এইভাবে ওই চুরি, এই ডাকাতি এই নিয়মে হতো, তাদেরকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেট করা উচিত সিবিআই এর। কারণ তারা জানেন, নিশ্চয়ই জানেন, না হলে এই মন্তব্য করতেন না। কাস্টডিতে নিয়ে ইন্টারোগেট করুক, দ্রুত নিষ্পত্তি হোক এই সমস্যা, আমরা প্রত্যেকে চাইছি। বলছেন ভাইবার মার্কস বাড়িয়ে, আর তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে, সে সুযোগ উচ্চতর আদালত করে দিলেন। এই বক্তব্যের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন, তিনি সুপ্রিম কোর্টকে আক্রমণ করেছেন। সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ, সেই বেঞ্চের উচিত, যে বেঞ্চে স্বয়ং প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আসীন রয়েছেন, যে বেঞ্চ এই পুরো রায়টি দিয়েছে এবং বাকি অবজারভেশন যে বেঞ্চে মামলা চলছে, সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের উচিত যত দ্রুত সম্ভব পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শতপ্রণোদিত আদালত অবমাননার মামলা রুজু করে তদন্ত করা, এবং সেই মামলার যা যা করণীয় সেইগুলো করা। কারণ আদালত অবমাননা এমন একটি বিষয় যে মামলা কোর্ট যদি সুমোটো কেস না করে, অর্থাৎ শতপ্রণোদিত মামলা রুজু না করে, তাহলে আদালত অবমাননার মামলা দাঁড়ায় না। এটা নির্দিষ্ট কোর্টের জুরিসডিকশন এর মধ্যে পড়ে, এটা নির্দিষ্ট কোর্টের প্রেরোগেটিভ। মহামান্য সুপ্রিম কোর্টকে শুভেন্দু অধিকারী কটাক্ষ করছে। সুপ্রিম কোর্ট তার মানে তৃণমূল কংগ্রেসকে টাকা তোলার জায়গা করে দিচ্ছে, এটা তো সুপ্রিম কোর্টকে কটাক্ষ, সুপ্রিম কোর্টের বিচারকে কটাক্ষ। আমরা দেখেছি গতকাল ভারতবর্ষের উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারকদেরকে কোট আনকোট সুপারম্যান বলে আক্রমণ করেছেন। তিনি বলেছেন সুপ্রিম কোর্টের বিচারকরা, বিচারপতিরা ভারতবর্ষের রাষ্ট্রপতিকে কোনো নির্দেশ দিতে পারেন না। অথচ আপনি আমি প্রত্যেকেই জানি যে এই দেশের সংবিধান, এই দেশের আইন বলে যে দেশের কোন স্তরের ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। এই দেশে আইন সকলের ঊর্ধ্বে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও ঊর্ধ্বে আইন, ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ঊর্ধ্বেও আইন, তেমন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার ঊর্ধ্বেও আইন। আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত। আদালত অবমাননার জন্য ফিট কেস মহামান্য প্রধান বিচারপতি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের মাননীয় সঞ্জীব খান্না এবং তার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের উচিত যত দ্রুত সম্ভব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালত অবমাননার শতপ্রণোদিত মামলা রুজু করা।
জটিল হয়ে গেছে। প্রথম কথা হলো, যারা যোগ্য তারা চেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে, কিন্তু ফাইনালি তারা 9 মাস বেতন পাবেন, কিন্তু তাদের পরীক্ষায় বসতে হবে। এটা তো ক্লিয়ার যে মহামান্য সুপ্রিম কোর্ট যখন যোগ্য শিক্ষকদেরকে কাজ করতে বলছেন 31শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সেই তালিকা আছে যে এরা যোগ্য শিক্ষক, এরা দাগি নয়, অর্থাৎ এরা এদের কাজ চালিয়ে যেতে পারে। তাহলে রাজ্য সরকার যদি সেই প্রাথমিক তালিকা সুপ্রিম কোর্টের কাছে পেশ না করত, তাহলে সুপ্রিম কোর্টই বা কিভাবে জানতো যে কারা টেম্পটেড নয়? রাজ্য সরকার বা এসএসসি, আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, স্কুল সার্ভিস কমিশন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সেই প্রাথমিক তালিকা দিয়েছে, বা সিবিআই তদন্ত করে জানতে পেরেছে বলেই তো মহামান্য সুপ্রিম কোর্ট বলতে পারছেন যে এরা দাগি নয়। আর যারা দাগি নয় সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই কাজ করুন। রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে একটি রিভিউ পিটিশন ফাইল করেছিল, মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ফাইল করা হয়েছিল। এবং রাজ্য সরকার হোক বা মধ্যশিক্ষা পর্ষদ হোক, যেই হোক, আমরা বারংবার এই আবেদনটি রেখেছি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যে যারা যোগ্য তাদের যোগ্যতার প্রমাণ তাদেরকে যেন আবার করে না দিতে হয়। আগে চাকরি বিক্রি করেছে, এবারে প্রশ্ন বিক্রি করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই পরীক্ষার যেহেতু ওএমআর আর টেম্পার করতে পারবে না, শুধু একাডেমিকটাই থাকবে, এবং প্রশ্নটা বিক্রি হবে টাকার বিনিময়ে। হাইপো দোকান খুলবে, সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল, শান্তনুর মতো আবার এজেন্ট নামবে, পার্থ চ্যাটার্জির মাসদ্রোণীর ঘরের মতো কারো একটা অন্য কারো নামে ঘর খুলবে, প্রশ্ন বিক্রি হবে। উনি কোন ভাইপোর কথা বলেন সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা অ্যাজিউম করি যে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন, কিন্তু এমনটাও তো হতে পারে যে হয়তো ওনার ভাইপো কখনো কখনো কোনো আক্রমণে উনি অমিত শাহের ছেলেকেও ভাইপো বলে আখ্যায়িত করেন, এটাও হতে পারে। ফলে এই আমাদের মনে যে দ্বন্দ্ব চলে, সেই দ্বন্দ্ব নিষ্পত্তি করার একমাত্র উপায় উনি যদি ভাব বাচ্চে কথা না বলে নাম করে বলেন। উনি কেন নাম করে বলছেন? কোন ভাইপো আমরা জানতে চাইছি। সিবিআই ভাব বাচ্চে কথা বলে, সিবিআই বলছে অভিষেকের নাম আছে। কোন অভিষেক? তিনি কি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সমস্ত নজির ম্লান করে নতুন রেকর্ড তৈরি করে জেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? নাকি এই অভিষেক হচ্ছে কংগ্রেসের মুখপাত্র অভিষেক? কংগ্রেসের একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন মুখপাত্র রাজ্য শাখার। বলে আমরা জানি না, আমরা জানতে চাই। সিবিআই কিংবা শুভেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টির সামান্য স্পর্শও যেখানে রয়েছে, সেখানকার লোকজন কেন নাম নিয়ে সরাসরি আক্রমণ শানাতে পারেন না? আমরা শুভেন্দু অধিকারীকে নাম নিয়ে বলতে পারি ও সারদার চোর, নারদার চোর, রোজভ্যালির চোর, কারণ ওর চুরির প্রমাণ রয়েছে। সুদীপ্ত সেনের চিঠি আছে, নারদার ক্লিপিং আছে। সারদা নারদায় শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেমড, এখনো চার্জশিট পেশ হয়নি। চার্জশিটে শুভেন্দুর নাম থাকা উচিত। সিবিআই এফআইআর করেছিল শুভেন্দুর বিরুদ্ধে, আমরা তাকে নাম করে আক্রমণ করি। উনি কেন নাম করে আক্রমণ করতে পারেন না? ওনার আদালতে একাধিক মামলায়, খুনের মামলা পর্যন্ত ওনার বিরুদ্ধে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করা হয়েছে। উনি আদালতে গেছেন, আদালতে ওনার এমন কিছু মানুষ নিশ্চিতভাবে আদালতে রয়েছেন শুভেন্দু অধিকারী যাদের আশীর্বাদ ধন্য, আমি তাদেরকে কটাক্ষ করছি না, তারা শুভেন্দু অধিকারীকে কথায় কথায় খুনের মামলাতেও রক্ষা কবচ দিয়ে দেন। তাহলে উনি তো জানেন উনি আদালতে যাবেন, রক্ষা কবচ পাবেন, তাহলে উনি নাম করে কেন বলেন না? নাম করে বললে তো একটা মানহানির মামলাও রুজু করা যেতে পারে। নাম করে বললে তো বাংলার মানুষও বুঝতে পারবে উনি কাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন। আর উনি যার নাম নেবেন, স্বাভাবিকভাবেই তিনিও তথ্য প্রমাণ সহ মানুষের কাছে, সংবাদ মাধ্যমের কাছে সেগুলো তুলে ধরবেন যে তিনি সত্যি সেটার সাথে যুক্ত কি যুক্ত না। আমার মনে হয় এগুলো নাম করে বলা উচিত। আর আমরা এটা দেখেছি, এটা নাম করে আমি বলছি, আমরা এটা দেখেছি কিন্তু যে শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী এবং সাংসদ, তার পূর্ববর্তী ক্ষেত্রে তমলুকের থাকাকালীন, তার ভাই দিব্যেন্দু অধিকারী কিংবা দিব্যেন্দু অধিকারী যখন পরবর্তীকালে তমলুকের সাংসদ, সেই সময় কিন্তু একাধিক 11 জনকে, এটা প্রামাণ্য নথি, প্রমাণ আছে, সিবিআই এর চার্জশিটে ফাইল আছে, নাম আছে, আপনারা সকলে জানেন, সংবাদ মাধ্যমে এসেছিল যে দিব্যেন্দু অধিকারী 11 জনের নাম সাজেস্ট করেছিলেন। কার কাছে সাজেস্ট করেছিলেন?
তার মধ্যে ওই 11 জনের মধ্যে যে 5 জনের চাকরি হয়েছে, সেই চাকরিটা বৈধ না অবৈধ? বাকি 6 জনের কি হলো, কেন হলো না? সেখানে কি আর্থিক লেনদেন রয়েছে? অনেক প্রশ্ন আছে। শুভেন্দু অধিকারীর তালিকার পর তালিকা, সেই তালিকা আমাদের কাছে রয়েছে, সকলের কাছে আছে। শুভেন্দু অধিকারীর পিএ তাদেরকে কে কত করে টাকা দিয়েছে সেই নথি রয়েছে। সেগুলোর বিরুদ্ধে তো আদালতে মামলাও রুজু করা হয়েছে। কিন্তু যেমনটা বললাম, আদালতে এমন কিছু ব্যক্তি রয়েছেন শুভেন্দুবাবু যাদের আশীর্বাদ ধন্য, তারা শুভেন্দুবাবুকে প্রত্যেকটি মামলায় রক্ষা কবচ দেন, তেমন এই মামলাগুলোতেও দিয়েছেন। তিনি এত দুর্নীতির করেও যখন রক্ষা কবচ পেয়েছেন, যেগুলোর নথি আছে তা সত্ত্বেও রক্ষা কবচ পাচ্ছেন, তাহলে উনি এটাতে নাম করে বলুন না। ওনার চিন্তা নেই তো, মানহানির মামলা হলে উনি রক্ষা কবচ পাবেন।